গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা কতগুলো অ্যাসিডের প্রস্তুতি পড়ব। প্রথমে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রস্তুতি পড়ব। আচ্ছা, বলে রাখি, এই যে প্রস্তুতিগুলো পড়ছি সবগুলো শিল্প প্রস্তুতি, সবগুলো শিল্পের জন্য। এগুলো শিল্প উৎপাদনের জন্য প্রস্তুত করা হচ্ছে। যেরকম ফার্স্টে নেওয়া হয়েছে HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেখো কীভাবে তৈরি করা হয়। এর কিছু ধাপ আছে। এই বিক্রিয়াটা এই প্রস্তুতির 3টে ধাপ আছে। এখানে যে 0.2 লেখা আছে, বাট এর অ্যাকচুয়ালি 3টে ধাপ আছে। এইখানটা এটা আরেকটা ধাপ। তো দেখো পড়ো আগে। বলছে প্রায় সমান আয়তনের হাইড্রোজেন ও ক্লোরিন গ্যাসের মিশ্রণ নেওয়া হচ্ছে। প্রায় সমান আয়তনের হাইড্রোজেন মানে H2 আর ক্লোরিন মানে Cl2 গ্যাসের মিশ্রণ নেওয়া হচ্ছে। সেটাকে একটা সিলিকা নির্মিত মানে সিলিকার দ্বারা তৈরি একটা দহন প্রকোষ্ঠে এর মধ্যে দহন করা হয় মানে অ্যাকচুয়ালি এক প্রকার উত্তপ্ত করা হয়। তো দহনের ফলে H2 ও Cl2 পরস্পর যুক্ত হয়ে HCl গ্যাস। দেখো HCl এটা অ্যাসিড প্রস্তুত করা হচ্ছে, বাট এখানে কিন্তু ফার্স্টে গ্যাস উৎপন্ন হচ্ছে, HCl গ্যাস উৎপন্ন হচ্ছে। আচ্ছা, আবার একবার দেখে নাও যে হাইড্রোজেন ও ক্লোরিন এই দুটোকে মিশিয়ে সিলিকার দ্বারা তৈরি একটা দহন প্রকোষ্ঠে সেখানে রাখা হয়, সেখানে দহন করা হচ্ছে। দহনের ফলে H2 আর Cl2 পরস্পর যুক্ত হয়ে HCl গ্যাস উৎপন্ন হচ্ছে। এখানে কিন্তু গ্যাস উৎপন্ন হচ্ছে। পরবর্তী ধাপ, এবার এই গ্যাসটাকে কম্প্রেস করা হবে মানে ঠান্ডা করা হবে। দেখো কি হচ্ছে, উৎপন্ন HCl গ্যাসকে কুণ্ডলীকৃত নলের মাধ্যমে হিমকক্ষের মধ্য দিয়ে চালনা করে শীতল করা হয়। তোমরা দেখবে যে তোমাদের বইতে এটা ছবি আছে, সেই ছবিটা দেখলে বুঝতে পারবে যে কি করা হচ্ছে না, উৎপন্ন HCl গ্যাসকে কুণ্ডলীকৃত নলের মাধ্যমে হিমকক্ষের মধ্যে দিয়ে, হিমকক্ষ মানে একটা ঠান্ডা জায়গা, ঠান্ডা একটা চ্যানেল বলতে পারো, সেখানের মধ্য দিয়ে চালনা করে শীতল করা হয়। এই যে এই উৎপন্ন HClকে শীতল করা হলে কী হবে, শীতল করা হলে এটা কম্প্রেস হয়ে তরলে পরিণত হবে। এবার কি করা হয়, এই শীতল গ্যাসকে জল শোষণ করা হয়। একটা কি বলবো, একটা স্তম্ভ মতো থাকে, তার উপর থেকে জল ছেটানো হয় আর তলা দিয়ে এই হাইড্রোজেন গ্যাসকে পাঠানো হয়। তখন এই হাইড্রোজেন গ্যাস কী করে, ওই জলটাকে অ্যাবজর্ব করে হাইড্রোক্লোরিক অ্যাসিডে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। ঠিক আছে, তাহলে এইভাবে যে শীতল হাইড্রোক্লোরিক অ্যাসিড যে গ্যাস ছিল, সেই গ্যাসটা কী হচ্ছে, ওই জল শোষণ করছে। ওপর থেকে একটা স্তম্ভ মতো থাকে, তার উপর থেকে জল ছড়ানো হয় এবং যখন জলটা নিচে আসে তখন গ্যাস ওই জলটাকে শোষণ করে। তো গ্যাস এবং মানে গ্যাসটা অ্যাকচুয়ালি জলে দ্রবীভূত হয়। তো দ্রবীভূত হয়ে সম্পৃক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে। এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, এটা একবারই পড়ে এটা মনে রাখার দরকার নেই, পরীক্ষার পারপাসে এটা ইম্পর্টেন্ট নয়, এর থেকে কিছু প্রশ্ন নেই। পরবর্তী যে অসওয়াল্ট দেখা যাচ্ছে, অসওয়াল্ট পদ্ধতিতে HNO3 বা স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড, ওগুলো অনেক ইম্পর্টেন্ট এখান থেকে, কিন্তু এইটা একদমই ইম্পর্টেন্ট নয়, একবার পড়ে রিডিং করে ভুলে যাও, আমি বলে দিচ্ছি এই কথাটা। এবার পরবর্তী পদ্ধতি হচ্ছে অসওয়াল্ট পদ্ধতিতে HNO3 প্রস্তুতি। এটা কিন্তু বেশ বড়, এর কিন্তু স্টেপ অনেকগুলো, এরও স্টেপ 3টে, বাট এটা অনেক বড়, পরীক্ষা পারপাসে ইম্পর্টেন্ট। এখান থেকে অনেক ছোটো ছোটো প্রশ্ন আছে এই পুরো পদ্ধতির মধ্য থেকে, এটা কেন করা হয়, ওটা কেন করা হয় না, এরকম সংক্রান্ত অনেক ছোটো ছোটো প্রশ্ন আসে। ঠিক আছে, অসওয়াল্ট পদ্ধতিতে HNO3 অর্থাৎ নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি। প্রথমে কী করা হচ্ছে, হেবার পদ্ধতি, মনে আছে তো, এই কয়েকদিন আগেই হেবার পদ্ধতি পড়া হয়েছিল। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপন্ন করা হচ্ছিল। তো হেবার পদ্ধতিতে যে উৎপন্ন শুষ্ক ও বিশুদ্ধ অ্যামোনিয়া, এটাই একটা প্রশ্ন, যে শুষ্ক ও বিশুদ্ধ অ্যামোনিয়ার প্রয়োজন কেন। যাই হোক, মন দিয়ে শোনো। হেবার পদ্ধতিতে উৎপন্ন শুষ্ক ও বিশুদ্ধ অ্যামোনিয়া এবং তার সঙ্গে ধূলিকণা মুক্ত বায়ু মিশ্রণ করা হচ্ছে। বায়ু মিশ্রিত হচ্ছে, আর বায়ুর মধ্যে কী থাকে, অ্যাকচুয়ালি অক্সিজেন থাকে। বায়ু মিশ্রিত করা হচ্ছে মানে অ্যাকচুয়ালি অক্সিজেনটা কাজে লাগবে। আর বিশুদ্ধ অ্যামোনিয়া, এর এই যে মেশানো হচ্ছে তার একটা অনুপাত আছে, আয়তন অনুপাত, সেটা হচ্ছে 1:7.5, মানে বায়ু নেওয়া হবে 7.5 অংশ আর 1 অংশ নেওয়া হবে, মানে 1 আনুপাতিক
নেওয়া হবে অ্যামোনিয়া। এই আয়তন অনুপাতে 1:7.5 এই অনুপাতে 7 থেকে 8 ATM চাপে, অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপ 7 থেকে 8 বায়ুমণ্ডলীয় চাপে 750 থেকে 900 ডিগ্রি টেম্পারেচারে, 750 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড এইরকম একটা রেঞ্জের মধ্যে টেম্পারেচার রেখে উত্তপ্ত করা হবে। কাকে কাকে উত্তপ্ত করা হবে আবার দেখে নাও, বারবার পরে এগুলো, নাহলে মনে থাকবে না। অ্যামোনিয়া, বিশুদ্ধ শুষ্ক অ্যামোনিয়া হেবার পদ্ধতি থেকে উৎপন্ন সেই অ্যামোনিয়া এবং ধূলিকণামুক্ত বায়ুর মিশ্রণ, তার আয়তন অনুপাত কত? 1:7.5। তাকে 7 থেকে 8 ATM বায়ুমণ্ডলীয় চাপে রেখে 700-750 থেকে 900 উষ্ণতায় উত্তপ্ত করা হলো। এর উত্তপ্ত কোথায় করা হচ্ছে? প্ল্যাটিনাম রেডিয়াম, মানে প্ল্যাটিনাম ও রেডিয়ামের তৈরি, অ্যাকচুয়ালি প্ল্যাটিনাম ও রেডিয়ামের একটা সংকর ধাতু তৈরি করা হয় ফার্স্টে। সেই সংকর ধাতুর তৈরি তার জাল, এখানে লেখা নেই সব কিছু কথা, আমি কিছু কথা মুখে বলে দিচ্ছি। প্ল্যাটিনাম এবং রেডিয়াম এই দুজনের একটা সংকর ধাতু তৈরি করা হয়, সেই সংকর ধাতুর তার জালি ব্যবহার করা হয়। আচ্ছা, শুধু প্ল্যাটিনামও ব্যবহার করা যায়, শুধু প্ল্যাটিনামও ব্যবহার করা যায়, বাট সেটা বোধহয় বেশি কস্টলি হয়ে যেতে পারে। যাই হোক, তোমরা মনে রেখো যে হচ্ছে প্ল্যাটিনাম ও রেডিয়াম দুজনের সংকর ধাতু তৈরি একটা তার জালি, সেই তার জালি অনুঘটক, মানে এখানে যে অনুঘটক ইউজ করা হচ্ছে এই বিক্রিয়ার জন্য তো অনুঘটক লাগে, প্রত্যেক বিক্রিয়াতে অনুঘটক লাগে। এখন অনুঘটক কেন লাগে না, অনুঘটক বিক্রিয়ার বেগ বাড়াতে সাহায্য করে, কখনো উষ্ণতা কমাতে সাহায্য করে, বিভিন্ন পারপাসে অনুঘটকের ব্যবহার করা হয় বিক্রিয়াটাকে ভালোভাবে করার জন্য। কিন্তু অনুঘটক নিজের কিছু হয় না, অনুঘটক বিক্রিয়াটা ঘটিয়ে দেয়, এটা হচ্ছে অনুঘটকের কাজ। তো সেই প্ল্যাটিনাম রেডিয়াম অনুঘটক ইউজ করা হয়, কিন্তু সেই অনুঘটকটা তার জালি হিসাবে ইউজ করা হয়, মানে একটা নেট পুরো, সেই নেটটা পুরোটাই হচ্ছে অনুঘটকের কাজ করছে। তাহলে কেন এরকম করা হচ্ছে? অন্যান্য বিক্রিয়াতে তো অনুঘটককে মেশানো হয়, কিন্তু এখানে অনুঘটকটাকে তার জালি আকারে কেন ইউজ করা হচ্ছে, এটা কিন্তু একটা প্রশ্ন। তো কী হলো না, প্ল্যাটিনাম ও রেডিয়াম তার জালির অনুঘটকের মধ্য দিয়ে অতি দ্রুত, মানে খুব কম সময়ের জন্য অতি দ্রুত, দেখো এটা 0.001, এটাকে বলে মিলি সেকেন্ড, এটাকে বলে মিলি সেকেন্ড, তুমি এটাকে 1 মিলি সেকেন্ডও বলতে পারো, এটাকে 1 মিলি সেকেন্ডও বলতে পারো। তো 1 মিলি সেকেন্ড সময়, মানে অতি দ্রুত সময়ের জন্য এই যে গ্যাসটাকে এই তার জালির উপর দিয়ে পাঠানো হয় এবং তার জালির নিচে এত উষ্ণতা সৃষ্টি করা হয়। তো সেই তখন কি হয় না, অ্যামোনিয়া জারিত হয়ে, এই যে অ্যামোনিয়া ছিল সেই বায়ু মানে অক্সিজেনের উপস্থিতিতে জারিত হয়ে কি উৎপন্ন করে, নাইট্রিক অক্সাইড NO, নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে, এবং এটি একটি উভমুখী বিক্রিয়া এবং এটি তাপ উৎপাদক বিক্রিয়া। তো এই দেখো তাপ উৎপন্ন হয়েছে, এটা উভমুখী বিক্রিয়া, সিম্বল দেওয়া আছে, অনুঘটক টেম্পারেচার দেওয়া আছে, NO উৎপন্ন হয়েছে, অর্থাৎ নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়েছে। এটা তো হলো ফার্স্ট ধাপ। ফার্স্ট ধাপে অ্যামোনিয়াকে জারিত করে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করা হলো। এবার এটাকে ফের জারিত করা হবে। দেখো নেক্সট ধাপ দেখো, উৎপন্ন NOকে এবার ঠান্ডা করা হচ্ছে, 50 ডিগ্রিতে এনে ঠান্ডা করা হচ্ছে। দেখেছো কত ডিগ্রি ছিল, সেখান থেকে কমিয়ে 50 ডিগ্রিতে এনে ঠান্ডা করা হচ্ছে। এবার বায়ুর O2 দ্বারা, অর্থাৎ অক্সিজেনের দ্বারা জারিত করা হচ্ছে। এটা একবার জারিত হলো, অ্যামোনিয়া জারিত হয়ে এটা উৎপন্ন হলো। এবার এটাকে বিক্রিয়া দেখে নাও, এটাকে ফের জারিত করা হচ্ছে, কিন্তু এবার ঠান্ডা করে জারিত করা হচ্ছে। ঠান্ডা করে বলতে 50 ডিগ্রি C উষ্ণতায় এনে জারিত করা হচ্ছে। এর ফলে নাইট্রোজেন এবং দুটো নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হলো। এখনও শেষ হয়নি, এখনও কিন্তু NO3 হয়নি। এবার এর সঙ্গে জল যোগ করতে হবে। ভেবে দেখো, NO3 হয়ে গেছে, এবার এর সঙ্গে জল যুক্ত করলেই তো HNO3 এসে যাবে, NO2 হয়ে গেছে, NO2 তৈরি হয়ে গেছে। এবার জল দিতে পারলেই H আর NO3 জলের অংশ দিতে পারলেই হয়ে যাবে। দেখো কীভাবে হচ্ছে। এবার NO2 গ্যাসকে জল শোষণ করালে সেটা HNO3 উৎপন্ন হয়। বিক্রিয়া দেওয়া আছে, এই যে NO2 প্লাস H2O, দেখো জল শোষণ করা হয়েছে। এটা গ্যাস ছিল, এটা লিকুইড ছিল। এটা যেহেতু জলের মধ্যে গ্যাসটা দ্রবীভূত, তাই অ্যাকোয়াস লেখা হয়েছে। অনেকে এখনও হয়তো গোলাও যে লিকুইড আর অ্যাকোয়াস কোনটা। দেখো, জল নিজে লিকুইড, তাহলে জল তো কারোর মধ্যে গুলছে না, জল তো নিজেই লিকুইড, তাহলে লিকুইড হবে। কিন্তু জলে কিছু গুললে সেই যে তরলটা, সেটা হচ্ছে অ্যাকোয়াস। জলে কিছু গুললে যে তরলটা হয় তাকে বলে অ্যাকোয়াস। আর জল তো নিজে লিকুইড একটা।
ঠিক আছে, মানে ইট ইজ অলসো লিকুইড, বাট এই লিকুইডটা হচ্ছে জলে দ্রবীভূত লিকুইড, তাই এটা অ্যাকোয়াস লেখা আছে। তাহলে এই যে HNO3 পাওয়া গেল। এইখানে আবার বলে রাখি, জল শোষণ করা হয় কীভাবে, একটা স্তম্ভ নেওয়া হয়, সেই স্তম্ভের উপর দিয়ে এখানে কিছু পাথর থাকে, কিছু পদার্থ থাকে এখানে, তো ওপর পাথর নয়, কিছু গুড়ি গুড়ি নুড়ি টাইপের পদার্থ থাকে, ওপর থেকে জল দেওয়া হয় এবং নিচে দিয়ে গ্যাসটাকে পাঠানো হয়, তখন এই গ্যাসটা এই জলটাকে শোষণ করে। তো যাই হোক, মনে রেখো জল শোষণের দ্বারা HNO3 তৈরি হয়। তার 3টে ধাপ। প্রথমে অ্যামোনিয়া, খুব ইম্পর্টেন্ট কিন্তু, অসওয়াল্ড পদ্ধতি খুব ইম্পর্টেন্ট। প্রথমে অনেক প্রশ্ন আছে এখানে, ছোটো ছোটো অনেক প্রশ্ন আছে। প্রথমে অ্যামোনিয়াকে কী করা হচ্ছে, জারিত করে NO নাইট্রিক অক্সাইড, দেন নাইট্রিক অক্সাইডকে একটু অনেকটা ঠান্ডা করে 50 ডিগ্রি, সে অনেকটাই ঠান্ডা করে, কী করা হচ্ছে, তোমার নাইট্রিক অক্সাইড উৎপন্ন করা হচ্ছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করা হচ্ছে, তাকে জল শোষণ করিয়ে নাইট্রিক অ্যাসিড তৈরি করা হচ্ছে। এইভাবে 50% নাইট্রিক অ্যাসিড পাওয়া যায়। ঠিক আছে, এবার দেখো আরও কিছু টিপস আছে। টিপস কি, এই যে 50% নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হলো, এটা আমি লাল কালিতে লিখেছি ইচ্ছা করে টিপস হিসাবে। হ্যাঁ, না 120 ডিগ্রি উষ্ণতায়, মনে আছে 50 ডিগ্রি উষ্ণতায় ছিল একটু আগে, তাহলে 150 ডিগ্রি বা জল ছড়ানো, জল শোষণ করেছে, আরও একটু ঠান্ডা হয়ে গিয়েছে। তো এটাকে আমি ধাপের মধ্যে রাখছি না, কী করে অনেক পার্সেন্টেজ HNO3 পাওয়া যায়, এটা সেই জন্য করা। কীভাবে গাঢ় করা যেতে পারে, একটু আগে আমরা 50% HNO3 পাওয়া যায় পড়েছি, এবার আরও গাঢ় করা হচ্ছে, আরও বেশি ডেন্স করা যায় কী করে সেটা পড়ছি। না, এই যে উৎপন্ন হলো 50% HNO3, সেটাকে 120 ডিগ্রি উষ্ণতায় উত্তপ্ত করে গাঢ় H2SO4 সহ পাতিত করলে, এখন তোমরা হয়তো অনেকে ভাবছো স্যার পাতিত করা ইংরেজি কী, তো পাতিত করা মানেটা কি, পাতিত করা মানেটা হচ্ছে পাতন প্রক্রিয়া। অনেক রকম প্রক্রিয়া হয় মিশ্রণকে পৃথক করার, ঊর্ধ্বপাতন প্রক্রিয়া, পাতন প্রক্রিয়া, তো অনেক রকম প্রক্রিয়া আছে, তো 4-5 রকম প্রক্রিয়া আছে, এগুলো মনে হয় 9-এ ছিল। সো সেই প্রক্রিয়াগুলোর মধ্যে একটা প্রক্রিয়া হচ্ছে পাতন প্রক্রিয়া। তো তোমরা যদি কেউ ভুলে গিয়ে থাকো তো একবার 9-এর বইটা পড়ে নিও, 9-এর ছিল কেমিস্ট্রির ফার্স্ট এর দিকের চ্যাপ্টারে মেবি, তো একবার পড়ে নিও। আর যদি কারো অসুবিধা হয় তো বলো, তাহলে আমি আলাদা করে পাতনটা বোঝাবো, সে পাতন কী করে করতে হয়। সাধারণত দুটো দ্রবণের মিশ্রণ বা দুটো গ্যাসের মিশ্রণ নিয়েই করা হয়, দুটো অ্যাসিডের মিশ্রণ নিয়ে মেনলি করা হয়, আর দুটো দ্রবণের মিশ্রণ নিয়ে মেনলি পাতন করা হয়। দুটোর স্ফুটনাঙ্ক ডিফারেন্ট হয়। তো উষ্ণতা উত্তপ্ত করলে কী হয়, একটা আগে বাষ্পীভূত হয়ে যায়, এবং যেটা বাষ্পীভূত হয়ে যায় সেটাকে একটা ঠান্ডা নলের মধ্যে দিয়ে পাঠানো হয়, পাঠিয়ে সেটাকে আবার ডেন্স করে তরলে পরিণত করা হয়। এইভাবে দুটো তরলকে পৃথক করা হয়। এটা ছিল পাতন প্রক্রিয়া। তো অসুবিধা হলে একবার 9-এর বই দেখে নিও। তো কী করা হচ্ছে, গাঢ় H2SO4 ও এই যে উৎপন্ন HNO3, সেটাকে 120 ডিগ্রি উষ্ণতায় উত্তপ্ত করে 98% অনেকটাই ডেন্স, কিন্তু 98% অনেকটাই ডেন্স HNO3 পাওয়া যায়। অবশ্যই সম্পৃক্ত দ্রবণ, 98% HNO3 সম্পৃক্ত দ্রবণ পাওয়া যায়। ডেন্স, অনেকটাই ডেন্স, মানে প্রায় তো ডেন্স, 98% মানে তো প্রায় ডেন্স হয়ে গেছে। নেক্সট, এবার আমরা তাহলে কী করলাম, আমরা হচ্ছে HNO3 প্রস্তুত করে ফেললাম। এবার নাইট্রিক অ্যাসিড তো তৈরি করা হয়ে গেল। এবার এখান থেকে কিছু ছোটো ছোটো প্রশ্ন আছে, এই প্রক্রিয়াটা হওয়ার সময় কিছু প্রশ্ন মনের মধ্যে এসেছিলো, সেইগুলো দেখতে হবে। মনের মধ্যে না আসলেও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, দেখতে হবে কি আছে। দ্য ফার্স্ট বলছে অসওয়াল্ড পদ্ধতিতে HNO3 যে তৈরি করা হচ্ছিল, সেখানে অ্যামোনিয়া ও বায়ু মিশ্রণকে তার জালির উপর দিয়ে দ্রুত কেন চালনা করা হয়, কেন স্লো মোশনে চালনা করলে কি ক্ষতিটা হবে। না, উত্তর, যদি স্পর্শকাল খুব দীর্ঘ হয়, মানে এই যে 0.001 বা 1 মিলি সেকেন্ডের চেয়ে যদি বেশি স্পর্শকাল হয়, তাহলে দেখো অ্যামোনিয়া N2 উৎপন্ন করবে, অ্যামোনিয়া N2 উৎপন্ন করবে। বিক্রিয়া দেওয়া আছে, মানে অতি সক্রিয় হয়ে যাবে, ঠিক আছে, মানে উৎপন্ন না করে আরও অতি সক্রিয় হয়ে N2 উৎপন্ন করবে, নাইট্রোজেনে পরিণত হবে।
তো এটা মনে রাখতে হবে, এগুলো ফ্যাক্ট। কেমিস্ট্রিতে কিছু পড়া হয় ফ্যাক্ট আর কিছু পড়া হয় লজিক। তো যেগুলো লজিক্যাল সেগুলো তো ভালোই বোঝা যায়, কিন্তু যেগুলো ফ্যাক্ট হয় সেগুলো একটু পড়ে পড়ে মনে রাখতে হয়। এখানে তো কিছু বলার নেই যে এইটা বিক্রিয়াটা এটা হলো, এটা তো ফ্যাক্ট, এটা তো মনে রাখতে হবে। এবার দেখো, অসওয়াল্ড পদ্ধতিতে যে HNO3 প্রস্তুত করা হয়েছিল সেটা ধূলিকণা মুক্ত। দেখো, অ্যামোনিয়া ও বায়ুর মিশ্রণ ধূলিকণা মুক্ত বা বিশুদ্ধ কেন নেওয়া হয়? যদি বিশুদ্ধ বা ধূলিকণা মুক্ত না নেওয়া হয়, তাহলে অ্যামোনিয়া ও বায়ু যে মিশ্রণ তার উপর ওই অবিশুদ্ধর একটা লেয়ার থেকে যাবে, এবং ওই অবিশুদ্ধ অংশটা অনুঘটক বিষ রূপে কাজ করবে, মানে অনুঘটকের কাজকে আটকে দেবে। যে অনুঘটক ব্যবহার করা হয়েছিল, কী দ্বারা ব্যবহার করা হয়েছিল? প্ল্যাটিনাম ও রেডিয়ামের তারজালি ব্যবহার করা হয়েছিল অনুঘটক। সেই অনুঘটকের কাজটা, অনুঘটকের সঙ্গে অ্যামোনিয়া ও বায়ু মিশ্রণের কানেকশান কেটে যাবে যদি অবিশুদ্ধ হয়, যদি ধূলিকণা যুক্ত হয়। তো সেখানে ওই ধূলিকণা এবং ওই অবিশুদ্ধগুলো অনুঘটক বিষ রূপে কাজ করবে, মানে অ্যান্টি অনুঘটক রূপে কাজ করবে। সেই কারণে এটা বিশুদ্ধ হওয়া উচিত, ধূলিকণা মুক্ত হওয়া উচিত। এবার নেক্সট, প্লাটিনাম ও রেডিয়াম অনুঘটক লাগবে, ভালো কথা। সেগুলো তো মিশিয়ে দেওয়া যেতে পারতো, প্লাটিনাম ও রেডিয়াম ওই মিশ্রণের সঙ্গে মিশিয়ে দেওয়া যেতে পারতো। তারজালি হিসাবে নেওয়া হলো কেন, এটাই প্রশ্ন। তারজালি, আচ্ছা লক্ষ্য করে দেখো, তারজালি কিন্তু বেশ অনেকটাই বড় এরিয়ার হয় তুলনামূলকভাবে। যদি গুঁড়ো গুঁড়ো করে টুকরো টুকরো করে কিছু করা হতো, তাহলে সেটা যা ক্ষেত্রফল হতো, তারজালির ক্ষেত্রফল কিন্তু অনেকটাই বেশি। এবার পয়েন্টটা হচ্ছে এটাই, অনুঘটকের কার্যকারিতা বৃদ্ধি পাবে যদি ক্ষেত্রফল বৃদ্ধি পায়, সেই জন্য অনুঘটকের তারজালি রূপে নেওয়া হচ্ছে। আর তারজালি তোমরা দেখেছো বইয়েতে, তারজালি একটা বড় নেট হয়, সেই বড় নেটের উপর দিয়ে যদি গ্যাসটাকে পাঠানো যায়, তাহলে গ্যাসটা একটা অনেকটা এরিয়ার উপর, তারজালির পুরো এরিয়াটার উপর দিয়ে যাচ্ছে। তো অনুঘটকের সঙ্গে গ্যাসের কানেকশানটা অনেকক্ষণ হচ্ছে এবং এরিয়া বৃদ্ধি পাচ্ছে। তো যত ক্ষেত্রফল বৃদ্ধি পাবে তত উৎপাদনের হার বাড়বে, মানে তত বেশি অ্যামোনিয়া থেকে কী উৎপন্ন হচ্ছিলো মনে আছে তো? NO উৎপন্ন হচ্ছিলো। NO মানে নাইট্রিক অক্সাইড উৎপন্ন, তত বেশি হারে উৎপন্ন হবে। তো এটাই বলে রাখার যে এই কেমিস্ট্রিতে এই যে পোর্শনগুলো অনেকটা যে ফ্যাক্ট বেশি, ফ্যাক্টগুলো মনে রাখতে হবে, এগুলো বারবার পড়তে হবে। আচ্ছা, এবার নেক্সট দেখো, একটা প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, ডু ইয়োর সেলফ নাও। এটা এক্ষুনি করে উত্তর দেবে, এটা এক্ষুনি ক্লাস চলাকালীন তোমরা উত্তর দেবে। সেটা হচ্ছে, প্লাটিনাম ও রেডিয়ামে অনুঘটক ব্যবহার করার কারণ কি? মানে এই অনুঘটকটা পার্টিকুলার কী কাজে সাহায্য করে? প্লাটিনাম ও রেডিয়ামের যে অনুঘটক, সেটা তারজালি আকারে ব্যবহার করা হচ্ছে, কিন্তু এই যে অনুঘটক বা এদের সংকর ধাতুর যে অনুঘটক, তার কাজ কি? কেন এই অনুঘটক ব্যবহার করা হচ্ছে? বা তোমরা বলতে পারো অনুঘটক ব্যবহার না করলে কী হতো, এটাও বলতে পারো। সেটা দেখি, চেষ্টা করো তো। এটা পারা উচিত, তোমাদের বইয়েতে আছে, বইটা একবার রিডিং পড়লেই এটা পারবে। তো এই প্রশ্নটা উত্তর আমি ইচ্ছা করে করালাম না, কারণ এটা তোমাদেরও দিয়ে কিছু করানো দরকার। তো আজকের গোটা ক্লাসে তোমাদের জন্য আমি একটাই কোশ্চেন রেখেছি, এই একটা কোশ্চেন তোমাদের উত্তর দিতে হবে, একখানা কোশ্চেন, 3-4টে কোশ্চেন রাখিনি, একটাই কোশ্চেন রেখেছি। এই একটা কোশ্চেনের উত্তর দাও যে প্লাটিনাম রেডিয়াম অনুঘটক বা এদের সংকর ধাতুর অনুঘটক কেন ইউজ করা হয়। পরবর্তী আমাদের পড়া হচ্ছে কি কি বাকি আছে? HCl হয়ে গেল, HNO3 হয়ে গেল, এবার H2SO4, রসায়নের রাজা বলা হয় এটাকে। সালফিউরিক অ্যাসিড পড়া হবে। দেখো, সালফিউরিক অ্যাসিড যে পদ্ধতিতে তৈরি করা হয় তার নাম স্পর্শ পদ্ধতি। এখানেও বেশ কিছু প্রশ্ন আছে, এই যে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতিতেও অনেক কিছু প্রশ্ন আছে, আমি ইচ্ছা করে সেই প্রশ্নগুলো আর টুকে রাখিনি। কিছু প্রশ্ন তোমরা বই থেকে রিডিং পড়ো, সেই জন্য আমি ইচ্ছা করে দিইনি। যেমন এটাকে স্পর্শ পদ্ধতি বলা হয় কেন, একটু ভাববে। হ্যাঁ, এটাকে স্পর্শ পদ্ধতি বলা হয় কেন, আমি পড়াতে পড়াতে প্রশ্নগুলো একবার বলবো। এটাকে স্পর্শ পদ্ধতি বলা হয় কেন, শুরুতেই প্রশ্ন পড়বো, পড়া শুরু হওয়ার আগেই কোশ্চেন চলে এলো, এটাকে স্পর্শ পদ্ধতি বলা হয় কেন। দেখা যাক, সেটা উত্তর তোমরা বইতে পাবে, সেটা বইতে ভালো করে রিডিং পড়ো এবং আইডিয়া আশা করি তোমরা পেয়ে যাবে যে কেন বলা হয়। ঠিক আছে, তো এটাকে স্পর্শ পদ্ধতি বলা হয়। দেখো কি করা হচ্ছে, সালফার নিতে পারো অথবা আয়রন পাইরাইটিস নিতে পারো। আয়রন পাইরাইটিসের সংজ্ঞা এই সংকেতেই টোকা আছে H2, ঠিক আছে, H2 হবে। সালফার নেওয়া হতে পারে বা আয়রন পাইরাইটিস নেওয়া হবে অতিরিক্ত বায়ুতে, মানে যথেষ্ট পরিমাণ বায়ুতে, বায়ু মানে কিন্তু অ্যাকচুয়ালি অক্সিজেন, পুড়িয়ে
পুড়িয়ে মানে অ্যাকচুয়ালি জ্বালন প্রক্রিয়া, মনে রাখবে। পোড়ানো, অক্সিজেনের দ্বারা কাউকে পোড়ানো মানে অ্যাকচুয়ালি জ্বালন করা, এখানে জ্বালন বললেও ভুল না, ঠিক আছে। জ্বালন করে, তো পুড়িয়ে বা জ্বালন করে সালফার ডাইঅক্সাইড অর্থাৎ SO2 উৎপন্ন করা হয়। দেখো S+O2 এটাও হতে পারে, অথবা এটা হচ্ছে আয়রন পাইরাইটিস, এটাও হতে পারে। অতিরিক্ত বায়ুতে পুড়িয়ে এবং সালফারকে নর্মাল পুড়িয়ে এবং আয়রন পাইরাইটিসকে অতিরিক্ত বায়ুতে, দেখো 11 অণু নেওয়া হয়েছে, অনেকটাই বেশি, পুড়িয়ে এই যে SO2 গ্যাস উৎপন্ন করা হলো। এই যে SO2 গ্যাস, এই যে এখানেও SO2 গ্যাস উৎপন্ন করা হলো, সালফার ডাইঅক্সাইড। তো ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ না, সালফার ডাইঅক্সাইড গ্যাসটা যেভাবে হোক উৎপন্ন করা হলো, ওকে, উৎপন্ন করা হলো। এবার নেক্সট স্টেপ কি? 4টে স্টেপ আছে এটার। নেক্সট স্টেপ, 2 নম্বর স্টেপ কী আছে? উৎপন্ন সালফার ডাইঅক্সাইড গ্যাসকে বিশুদ্ধ করা হবে এবং ধূলিকণা মুক্ত করা হবে। বিশুদ্ধ, শুষ্ক এবং ধূলিকণা মুক্ত করা হলো। এইখানেই প্রশ্ন আসবে যে কেন করা হলো। তো এই একটা প্রশ্ন, আগের অসওয়াল্ড থেকে এটার উত্তর আছে করে তোমরা আন্দাজ করতে পারবে। তো মুক্ত করা হলো এবং বায়ুর সঙ্গে মেশানো হলো, ফের জ্বালন হবে, মানে SO2টা আবার কিন্তু জারিত হবে। মানে জ্বালন হওয়া মানে কিন্তু সংক্ষেপে বললে অক্সিজেন এন্ট্রি করা। জ্বালনের অন্য সংজ্ঞা আছে, ইলেকট্রনীয় সংজ্ঞা। জ্বালন করা মানে হচ্ছে ইলেকট্রন বর্জন করা, আর বিজারণ করা মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা। এটা ইলেকট্রনের সাহায্যে বললে, এটাই আধুনিক। কিন্তু একটা ওল্ড চিন্তাভাবনাও আছে জ্বালন বিজারণ সম্বন্ধে, সেটা হচ্ছে অক্সিজেন গ্রহণ করাকে জ্বালন বলা হয়, কিংবা হাইড্রোজেন বর্জন করাকে জ্বালন বলা হয়। তো আমরা এটাকেও ভুললে চলবে না, আমাদের সুবিধা হবে। যেরকম এখানে SO2 আছে, এটা বিশুদ্ধ শুষ্ক ধূলিকণা মুক্ত করে অতিরিক্ত বায়ু নেওয়া হচ্ছে। আমি বারবার বলেছি, যখনই বায়ু নেওয়া হবে বুঝে রাখবে যেটা অক্সিজেনের সাহায্যে জ্বালন করা হচ্ছে। আর অক্সিজেনের সঙ্গে জ্বালন করলে, মানে আমি তোদের ফ্যাক্টগুলো মনে রাখার জন্য এই কথাগুলো বলছি। মনে রাখবে অক্সিজেন এন্ট্রি করবে বা হাইড্রোজেন বেরিয়ে যাবে। এখানে তো হাইড্রোজেনের কোনো ব্যাপার নেই, এখানে অক্সিজেন এন্ট্রি করবে। তাহলে আন্দাজ করে মনে রাখতে পারো, ভুলবে না, আশা করি ভুলবে না আমার এই কথাটা শোনার পর, যে SO2 অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে SO3 তৈরি করবে। সেটাই আছে, দেখো পড়ে নেওয়া যাক। তো SO2 গ্যাসকে এটা বিশুদ্ধ ধূলিকণা মুক্ত করে বায়ুর সঙ্গে মিশিয়ে মানে জ্বালন প্রক্রিয়া করা হবে। এটা মাথার মধ্যে যেন ক্লিক করে সবার, যে জ্বালন প্রক্রিয়া হতে চলেছে 450 ডিগ্রি উষ্ণতায়, এত মানে প্রায় অল্প ATM চাপে, খুব বেশি চাপ তা নয়, 1 ATM চাপ মানে তো নর্মাল চাপ, আর 1.5 মানে সামান্য বায়ুমণ্ডলীয় চাপে, খুব বেশি বায়ুমণ্ডলীয় চাপ দেওয়া হচ্ছে এমনটা নয়, 1 ATM চাপে উত্তপ্ত ভ্যানাডিয়াম পেন্টক্সাইড বিক্রিয়া মনে রাখার নিয়ম, ভ্যানাডিয়াম ভি হবে, পেন্টক্সাইড 5টা অক্সাইড, দেখো এই দেখো ভ্যানাডিয়াম পেন্টক্সাইড V2O5, ঠিক আছে, O5 পেন্টক্সাইড। তো অনুঘটকের উপস্থিতিতে এই গ্যাসটা চালনা করা হবে। চালনা করার পরে কি হবে? সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হবে, SO3 উৎপন্ন হবে। এখানে একটা কথা বলে রাখি, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড কেন ইউজ করা হয়, এটা তো প্রশ্ন একটা। আচ্ছা, এছাড়া আরও কিছু ব্যবহার করা যেতে পারে, এছাড়া প্ল্যাটিনাম ইউজ করা যেতে পারতো, কিন্তু প্ল্যাটিনাম ইউজ করা হয় না সাধারণত, কিন্তু প্ল্যাটিনাম ইউজ করা যেতে পারতো। যাই হোক, অনুঘটকের কাজ কী, এইটা একটা প্রশ্ন কিন্তু হবে। ভ্যানাডিয়াম নাও আর প্ল্যাটিনাম নাও, এই অনুঘটকের কাজ কী, এটা একটা প্রশ্ন হতে পারে। আর প্ল্যাটিনাম নেওয়া হয় না কেন, তারও একটা প্রশ্ন হতে পারে। দেখো এইখানে কটা প্রশ্ন বললাম, এই যে একটা প্রশ্ন বললাম, বিশুদ্ধ শুষ্ক কেন করা হয় এটা প্রশ্ন বললাম, একটু আগে বলেছিলাম স্পর্শ পদ্ধতির নাম কেন দেওয়া হয়েছে, সেটা একটা প্রশ্ন। যাই হোক, SO3 আমাদের তৈরি হয়ে গিয়েছে। এবার না, মন দিয়ে শোনো, এবার এই SO3 এর সঙ্গে জল মেশাতে হবে। দেখো SO3 আছে, তো জল মেশালে কী হবে? একটা O চলে আসবে, তাহলে O4 হয়ে যাবে, আর একটা H2 ঢুকে যাবে, তাহলে H2SO4 মানে কি সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে না? একটু লক্ষ্য করো, একটু খেয়াল করো ভালো করে। SO3 আছে, ট্রাইঅক্সাইড আছে, এখানে H2SO4 আনতে গেলে কী করতে হবে? জল মেশালেই তো হয়ে যায়। তাহলে এবার এই SO3 এর সঙ্গে জল মেশাতে হবে, কিন্তু এটাই প্রশ্ন, SO3 এর সঙ্গে সরাসরি জল মেশানো যায় না। অর্থাৎ SO3 গ্যাসটাকে পাস করানো হবে আর ওপর থেকে জল ছেটানো হবে, সেই জলটা SO3 শোষণ করবে, করে H2SO4 তৈরি করবে। এইটা হয় না, এটা করা যায় না, এটাই একটা প্রশ্ন। এটা কেন হয় তোমরা ভাববে, কেন এটা করা যায় না, এটা ভাববে, এটা খুঁজবে। এই প্রশ্নগুলো আমি আর টুকিনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে না হলে। তাহলে আমাদের মেন কাজ ছিল কিন্তু SO3কে জল মেশানো, কিন্তু সেই SO3 এর সঙ্গে সরাসরি জল মেশানো যায় না, তাই ঘুর পথে
জল মেশানো হচ্ছে। খুব 3 নম্বর পয়েন্টটা ওই জন্য বেশি ইম্পর্টেন্ট। এই সমস্ত পয়েন্টের মধ্যে 3 নম্বর পয়েন্টটা বেশি ইম্পর্টেন্ট এই কারণেই, কারণ SO3 এর সঙ্গে সরাসরি জল যোগ করা যায় না, সেই কারণে একটু অন্য উপায় ব্যবহার করা হচ্ছে। কী করা হচ্ছে, SO3 এর সঙ্গে 98% সালফিউরিক অ্যাসিড শোষণ করা হচ্ছে। দেখো ভালো করে ভাবে দেখো, আমরা সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করতে চলেছি। আমাদের যে পুরো পড়াটা সেটা হচ্ছে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি। আমরা সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করতে গিয়ে সালফিউরিক অ্যাসিডই কাজে লাগিয়ে নিচ্ছি। তো SO3 এর সঙ্গে 98% সালফিউরিক অ্যাসিড যোগ করা হচ্ছে। তাহলে সেই 98% সালফিউরিক অ্যাসিড যোগ করার ফলে যেটা উৎপন্ন হয় তাকে ওলিয়াম বলা হয়, তাকে বলা হয় ধূমায়মান হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা আমি ইচ্ছা করে লিখিনি, কারণ এটা খুব ইম্পর্টেন্ট নাম, তোমাদের মনে থাকবে। ওলিয়াম এটা কেমিক্যাল নাম, পাইরো সালফিউরিক অ্যাসিড এটা কেমিক্যাল টার্ম, তাই আমি এটা টুকেছি। কিন্তু ধূমায়মান সালফিউরিক অ্যাসিড এটা নিশ্চয়ই টোকার মতো না, এটা নিশ্চয়ই তোমরা মনে রাখতে পারবে। ধূমায়মান সালফিউরিক অ্যাসিড, ধূমায়মান কেন বলা হয়, এটা একটা প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা খুঁজবে কিন্তু, ধূমায়মান সালফিউরিক অ্যাসিড নামটা কেন দেওয়া হলো। ঠিক আছে, ওলিয়াম, যাই হোক, ওলিয়াম বা পাইরো সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয়। দেখো সংকেত দেখো, H2H2O7 তৈরি করা হয়। তো কী করা হচ্ছে এখানে 98% মানে যথেষ্ট সম্পৃক্ত, কিন্তু যথেষ্ট পরিমাণে সম্পৃক্ত, যথেষ্ট গাঢ় H2SO4 সালফিউরিক অ্যাসিডের সঙ্গে SO3 সালফার ট্রাইঅক্সাইড যোগ করে ওলিয়াম তৈরি করা হচ্ছে। এবার কি করা হচ্ছে, এবারে যে ওলিয়াম আছে এই ওলিয়ামে হিসাব মতো জল যোগ করা হবে। জল যোগ করা হলে কী হবে জানো তো, জল যোগ করা হলে এই ওলিয়াম জলটা যোগ করে তোমার, দেখো একটু মনে রাখো, 98% আমরা সালফিউরিক অ্যাসিড যোগ করেছিলাম। তাহলে এই ওলিয়ামের সঙ্গে জল যোগ করলে কী হবে, দেখো 2 ইন্টু H2SO4 উৎপন্ন হচ্ছে। 98%, মানে ভালো করে শোনো, এই যে উৎপন্ন H2SO4 এতে 98% H2SO4 এক অণু, আর একটা এক অণু 98% H2SO4 থাকবে। এই যে দুটো অণু থাকবে, দুটো অণু আছে তো, তো ফার্স্ট যে অণু 98% সালফিউরিক অ্যাসিড, এটা আমরা আলাদা করে নেবো। কেন, দেখো এটা শিল্পতে ব্যবহার করা হচ্ছে। শিল্প মানে কি, এখানে ইনকাম করা হবে, ব্যবসা করা হবে। তাহলে আমরা তো অ্যাকচুয়ালি সালফিউরিক অ্যাসিড তৈরি করতে চলেছি। তাহলে যদি সালফিউরিক অ্যাসিড কিনে এনে সেটাই সালফিউরিক অ্যাসিড বলে চালিয়ে দিই, তাহলে আমরা তৈরি কোথায় করলাম, আমাদের তো তৈরি করতে হবে, প্রফিট লাভ করতে হবে না। তো যদি সালফিউরিক অ্যাসিড কিনে এনে সেটাই ফের আবার চালিয়ে দিই, তাহলে আমরা তৈরি কোথায় করলাম, তৈরি করলে পরীক্ষা করে তৈরি করলেই তো আমাদের প্রফিট থাকবে। তাহলে কি হচ্ছে না, এখানে 2 অণু সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, এই 98% সম্পৃক্ত। একটা অণু দেখো এই যে এখানে ছিল, এটা আমরা ইনভেস্ট করেছিলাম, তাহলে এটাকে সরিয়ে নাও। তাহলে এক অণু সালফিউরিক অ্যাসিড, 98% সালফিউরিক অ্যাসিড, মানে 98% সম্পৃক্ত সালফিউরিক অ্যাসিড। অ্যাকচুয়ালি 98% কথার মানে কি, যে জল আছে সেই জলের মধ্যে 98% সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে। তো সেই 2 অণুর মধ্যে এক অণু সালফিউরিক অ্যাসিডকে আলাদা করে নাও, যেটা কিনা আমরা ইনভেস্ট করেছিলাম, সেটাকে সরিয়ে নাও, সেটা আবার ইনভেস্ট করা হবে, সেটা পুনরায় আবার ইনভেস্ট করা হবে ওলিয়াম তৈরি করার জন্য। সেটা একবার তৈরি করা হবে না, এক ধাপে হবে না, আবার বারবার তৈরি করা হবে। তো একটা অণুকে সরিয়ে নাও এইখানে কাজে লাগানোর জন্য, আর একটা অণু রেখে দাও, যেটা কিনা যে সালফিউরিক অ্যাসিডটা কিনা বোতলে সিল করা হবে, সিল করে বাজারে বিক্রি করা হবে। তাহলে এইভাবে আমরা সালফিউরিক অ্যাসিড তৈরি করি স্পর্শ পদ্ধতিতে। এখানে অনেকগুলো প্রশ্ন আমি আলোচনা করেছি, স্পর্শ পদ্ধতির নাম কেন দেওয়া হলো, তারপরে ধূলিকণা মুক্ত কেন করা হলো, অনুঘটকের কাজ কি, ভ্যানাডিয়াম অনুঘটক মিলিয়ে নেওয়া হয়, প্লাটিনাম অনুঘটক নিলে কি হতো, কেন নেওয়া হলো না। আচ্ছা, সরাসরি জল যোগ করা যায় না, তার জন্য ঘুরপথে জল যোগ করা হলো। ওলিয়ামকে ধূমায়মান এই কথাটা কেন বলা হয়। তো অনেকগুলোই প্রশ্ন আছে, তোমরা কি বুঝেছো কি বোঝোনি দেখো, সেটা আমাকে জানাবে। আর একটা অ্যানাউন্সমেন্ট, আজকে এর পরের ক্লাস থেকে আমরা টেস্ট পেপার করব। আমি যেগুলো পড়িয়েছি সেগুলোর ওপর, কেমিস্ট্রিতে আমি যেগুলো পড়েছি সেগুলোর ওপর টেস্ট পেপার করাবো পরের দিন থেকে আর ভিডিও ক্লাস হয়তো হবে না, পরের দিন থেকে টেস্ট পেপার সলভ হবে। আমি যেদিন ক্লাস থাকবে তার আগের দিন কিছু কোশ্চেন দিয়ে দেবো, সেই কোশ্চেনগুলো তোমাদেরকে বাড়িতে সলভ করে রাখতে হবে এবং ক্লাসে এসে উত্তর দিতে হবে, মানে ক্লাসে এসে ডিসকাশনের মাধ্যমে উত্তর দিতে হবে। আমরা এবার থেকে টেস্ট পেপার সলভ করব। তো
টেস্ট পেপার সলভ করব, টপিকগুলো বলে দিই যে টপিকগুলো আমি পড়িয়েছি কেমিস্ট্রির মধ্যে থেকে। যেমন আমি প্রথম পড়িয়েছিলাম রাসায়নিক বন্ধন, তারপরে পড়েছিলাম তড়িৎ রসায়ন বা তড়িৎ বিশ্লেষণ, যেটা তড়িৎ রসায়ন। তারপরে আমি যেগুলো পড়ালাম রিসেন্ট, যেগুলো পড়ালাম বিভিন্ন পদার্থ উৎপন্ন করা, তো সেইগুলোর ওপর থেকে কিন্তু এবার টেস্ট পেপার হবে আগামী দিন থেকে।